শুভ সকাল বন্ধুরা। আজ হলো 28 মে, 13 জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজ খুশির ঈদ, শান্তি সম্প্রীতি বজায় তৎপর প্রশাসন পুলিশ। কুরবানিতে গরু বর্জনের সিদ্ধান্ত মুসলিম সমাজের। লিঙ্গ সমতা সামাজিক ন্যায়ের লক্ষ্যে ইউসিসি পাস, বিরোধীদের প্রবল আপত্তি। উপজাতিদের আওতার বাইরে রাখা নিয়ে প্রশ্ন। এসআইআর সংবিধান সম্মত, শীর্ষ আদালতে বড় জয় পেল নির্বাচন কমিশন। কৃত্রিম বন্যা কবলিত শ্রীভূমি পৌরসভার ব্রজেন্দ্র রোডে শুরু হলো সড়ক সহ নালার ডিমার্কেশন। শ্রীভূমিতে জবরদখল উৎখাতে শুরু মাপজোখ। সংস্কারের 8 মাসের মাথায় ভেঙ্গে চৌচির পুনিখাল জারৈলতলা সড়ক, অসন্তোষ চরমে। কাল থেকে এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কাছাড়ে জারি কড়া নির্দেশিকা। সম্প্রীতির নতুন দৃষ্টান্ত স্থাপন করছে আসাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। রাজ্য জুড়ে গরু কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত। ঈদের কেনাকাটার ভিড়ে বড় অগ্নিকাণ্ডের আশঙ্কা, অল্পের জন্য রক্ষা পেল আসিমগঞ্জ গেট বাজার। গোমাংস বিক্রি, হাইলাকান্দিতে গ্রেফতার 2, বড়খলায় ধৃত আরো 1। বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর অভিযান। বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি অ্যাসোসিয়েশনের। এবং সর্বশেষ খবরটি হলো, প্রতি 3 মাসে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া বাধ্যতামূলক, সরকারি কর্মীদের নতুন নির্দেশ বিহার সরকারের। এবারে শুনুন বিস্তারিত খবর। কৃত্রিম বন্যা কবলিত শ্রীভূমি পৌরসভার ব্রজেন্দ্র রোডে শুরু হলো সড়ক সহ নালার ডিমার্কেশন। বুধবার শ্রীভূমি সদর সার্কেল অফিসের কর্মীরা সরেজমিনে মাপজোখ করেন। জানা গেছে, এই মাপজোখে জবরদখলের ঘটনা প্রকাশ্যে এসেছে দিন 2 আগেই পৌরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে 3 দিনের সময়সীমা দিয়ে জবরদখলদারদের জায়গা খালি করার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 2 দিন চলে গেলেও দখল খালি করার খবর পাওয়া যায়নি। পৌরসভার তরফে শহরের বিভিন্ন এলাকার ডিমার্কেশন চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। সেই অনুযায়ী এদিন সদর সার্কেলের তরফে চলে সরকারি জমির মাপজোখ। এদিন মাপজোখ করে লাল চিহ্ন বসিয়েছেন সার্কেল অফিসের কর্মীরা। 25 মে শ্রীভূমি পৌরসভার পক্ষ থেকে ব্রজেন্দ্র রোড ও রমণী রোড এলাকায় সরকারি জমি জবরদখল মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয় জেলা প্রশাসনের কাছে। সরকারি মানচিত্র নিয়ে এদিন এলাকায় হাজির হন সার্কেল অফিসের কর্মীরা। তারা মাপজোখ করে কয়েকটি বাড়ির সামনে দখলকৃত জায়গা লাল দাগ বসিয়ে দেন। এ নিয়ে অসন্তোষ ছড়িয়েছে এলাকায়। অনেকের মতে, পৌরসভার নির্দেশ অনুযায়ী পূর্বতন চিত্রবাণী সিনেমা হল থেকে এমএমসি রোড পর্যন্ত রাস্তার 2 পাশ এবং রমণী রোডে প্রয়াত আশুতোষ দাস পুরকাস্তের বাসভবনের পিছন দিক থেকে ব্যবসায়ী সঞ্জীব বণিকের দোকানের পিছনের দিক এবং তিলকচাঁদ রোডের শনি মন্দির সংলগ্ন এলাকা থেকে ইএনডি বাদ পর্যন্ত উভয় দিকের সরকারি জমি জবরদখল মুক্ত করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা না করে ব্রজেন্দ্র রোডের মধ্যভাগ থেকে জরিপ শুরু করা হয়েছে। এদিকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে উপপৌরপতি সুকেন্দু দাস বলেন, ডিমার্কেশন বা সরকারি জরিপ যথাযথ হয়েছে। তার কথায় 20 ফুট রাস্তা এবং 24 ফুট নালার উল্লেখ সরকারি তথ্যে রয়েছে। যদি এমনটা হয় তাহলে সমস্যা বাড়বে, তবে পৌরসভা এবার জবরদখলকারীদের রেয়াত করবে না। তিনি বলেন, ডিমার্কেশন অনুযায়ী ভাঙচুর চলবে, এজন্য থাকবে পুলিশ প্রশাসন। তিনি বলেন, এই জরিপ চলবে আগামী 3 দিন। এরপরই জমি জবরদখল মুক্ত করতে উচ্ছেদ চলবে। পরবর্তী খবরটি হলো, বকরি ঈদ উপলক্ষে গরু কুরবানি নিয়ে ফের কড়া বার্তা দিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আসামের বহু মুসলিম সংগঠন, ঈদগাহ কমিটি এবং স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান এবছর স্বেচ্ছায় গরু কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা রাজ্যের সহাবস্থান ও সম্প্রীতির নতুন যুগের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসাম বহুজাতি, বহুভাষা ও বহু ধর্মের মানুষের রাজ্য। এখানে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। হিন্দু সমাজের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে যেভাবে বহু মুসলিম সংগঠন গরু কুরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। তিনি আরো দাবি করেন, ইসলাম ধর্মে গরু কুরবানি বাধ্যতামূলক নয়। তার কথায়, কোনো ধর্মগ্রন্থে গরু কুরবানি দিতে হবে বলে উল্লেখ নেই। মানুষ চাইলে অন্য পশু কুরবানি দিতে পারেন। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গত কয়েকদিনে হুজাই, ধুবড়ী, বঙ্গাইগাঁও, নওগাঁও, কাছাড়, উদালগুড়ি সহ একাধিক জেলার ঈদগাহ ও কবরস্থান পরিচালন কমিটি মুসলিম সমাজের উদ্দেশ্যে গরু কুরবানি থেকে বিরত থাকার আবেদন জানায়। কোথাও কোথাও প্রকাশ্যে পোস্টার ও বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই পদক্ষেপকে স্বাগত জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি প্রশাসনের চাপ নয়, সমাজের ভিতর থেকে আসা ইতিবাচক মানসিকতা। আসাম আজ দেশের সামনে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। একই সঙ্গে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট 2021-এর কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের বহু এলাকায় গরু জবাই ও গোমাংস বিক্রির উপর ইতিমধ্যেই আইনি বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে মন্দির, সত্র বা হিন্দু অধ্যুষিত এলাকার আশেপাশে এই আইন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। আইন ভঙ্গ করলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমরা কারো ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আসামের সামাজিক ভারসাম্য ও শান্তি বজায় রাখার দায়িত্ব সরকারের রয়েছে। সবাই যদি একে অপরের অনুভূতিকে সম্মান করে, তাহলে কোনো সংঘাতের পরিবেশ তৈরি হবে না। পরবর্তী খবরটি হলো, ঈদের প্রাক্কালে গোমাংস বিক্রির অভিযোগে হাইলাকান্দি ও বড়খলায় পৃথক অভিযানে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গোমাংস। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের সিরাজপট্টি বাজার এলাকায় অভিযান চালায় হাইলাকান্দি পুলিশ। অভিযানে প্রকাশ্যে বিক্রির উদ্দেশ্যে রাখা প্রায় 8.5 কেজি গোমাংস বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন আনোয়ার হোসেন লস্কর এবং মুক্তার আলী লস্কর। পুলিশ জানিয়েছে, গোমাংস বিক্রিকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে অবৈধভাবে গোমাংস বিক্রির অভিযোগে বড়খলা থানার পুলিশ উজানগ্রাম এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। পুলিশ সূত্রে আরো জানা গেছে, কয়েকদিন আগে মাসিমপুর বাগান এলাকায় এক ব্যক্তির কাছ থেকে গোমাংস উদ্ধার হওয়ার ঘটনায় বড়খলা থানায় একটি মামলা রুজু করা হয়েছিল। সেই মামলার তদন্তে নেমে বদরপুর মাসিমপুর জিপির এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। এরপর থেকেই মূল অভিযুক্তের খুঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বড়খলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরের নেতৃত্বে পরিচালিত অভিযানে উজানগ্রাম এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে শিলচর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকায় স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে শুরু হচ্ছে গণস্বাক্ষর অভিযান। হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি বাস্তবায়ন কমিটি কাছাড় জেলা শাখা আগামী 30 মে থেকে পুরো বরাক উপত্যকা জুড়ে গণস্বাক্ষর অভিযান শুরু করতে যাচ্ছে। বুধবার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি ধ্রুব কুমার সাহা বলেন, এই অভিযানে প্রায় 25,000 স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্য রাখা হয়েছে এবং আন্দোলন জোরদার করার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রচারণা চালানো হবে। কমিটির মুখ্য সমর্থক ও আইনজীবী ধর্মানন্দ দেব জানান, বরাক উপত্যকায় স্থায়ী বেঞ্চ স্থাপনের দাবি আসলে উঠেছে 1980-র দশক থেকেই। শুরুতে জেলার বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই আন্দোলন শুরু করেছিলেন। বেঞ্চ স্থাপিত হলে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি, বরাক উপত্যকার 3 জেলা এবং ডিমা হাসাও জেলার বাসিন্দারা সরাসরি সুবিধা পাবেন বলে কমিটি মনে করছে। অধিকারের তৎপরতা বাড়ানোর লক্ষ্যে কমিটি বলেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা এই দাবিকে সহায়তা করে আসামের রাজ্যপালকে বিষয়টি প্রেরণ করেছিলেন। রাজ্যপাল বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে তা সরকারের মুখ্য সচিবের নিকট পাঠিয়েছিলেন। এরপর হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদনেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে জানানো হয়। কমিটির পরিকল্পনা অনুযায়ী আগামী 16 জুলাই বিকেল 4টায় বরাক উপত্যকার 3 জেলা এবং ডিমা হাসাও থেকে 10 থেকে 12 সদস্যের একটি প্রতিনিধি দল হাইকোর্টের মুখ্য বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবি জানাবে। আইনজীবী ধর্মানন্দ দেব বলেন, প্রতিনিধি দল একটি ভিশন ডকুমেন্ট উপস্থাপন করবে। এতে বরাক উপত্যকার প্রয়োজনীয় পরিকাঠামো, বিচারিক চাহিদা ও বেঞ্চ স্থাপনের উপযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কমিটি আরো জানিয়েছে যে জুলাই মাস পর্যন্ত 3 জেলায় ধারাবাহিকভাবে সিগনেচার ক্যাম্পেইন চালিয়ে স্বাক্ষর সংগ্রহ করা হবে এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানো হবে। পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলায় বেআইনি রেস্তোরাঁ, ধাবা ও মদ পরিবেশনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বরাকভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যায় শিলচরের এক বিলাসবহুল হোটেলে সংগঠনের ডাকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত হোটেল ও রেস্টুরেন্ট মালিকরা অভিযোগ করেন, জেলার বিভিন্ন এলাকায় বহু পাব, রেস্তোরাঁ ও মহাসড়কের পাশের দাবা বৈধ ট্রেড লাইসেন্স, বার লাইসেন্স, ফুড সেফটি সার্টিফিকেট, ফায়ার সেফটি ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে সরকারের জিএসটি, এক্সাইজ ডিউটি ও অন্যান্য কর বাবদ বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে। তাদের দাবি, আইন মেনে পরিচালিত হোটেল ও রেস্তোরাঁগুলো মদ বিক্রির ক্ষেত্রে 6% ভ্যাট প্রদান করলেও অবৈধ প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের কর দিচ্ছে না। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরাও নিয়মিত মজুরি, স্বাস্থ্য বীমা ও অন্যান্য আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলা হয়। অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স, কর ও কর্মচারীদের সুরক্ষায় বিপুল ব্যবহার করতে হয়। অথচ বেআইনি প্রতিষ্ঠানগুলো কোনো নিয়ম না মেনেই ব্যবসা চালিয়ে যাওয়ায় বৈধ ব্যবসায়ীরা চরম অসুস্থ প্রতিযোগিতার মুখে পড়ছেন এবং জেলার ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরবর্তী খবরটি হলো, কাল থেকে এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় কাছাড়ে জারি কড়া নির্দেশিকা। শুক্রবার থেকে আগামী 5 জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষার জন্য কাছাড় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনা নিশ্চিত করতে জেলা প্রশাসন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক নির্দেশ জারি করেছে। কাছাড় জেলা শাসক কর্তৃক জারি করা এই নির্দেশে উল্লেখ করা হয়েছে, এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, পরীক্ষার দিনগুলিতে অভিভাবক ও সাধারণ মানুষের অতিরিক্ত ভিড় পরীক্ষা কেন্দ্রগুলির আশেপাশে জমায়েত হয়ে পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় বিঘ্ন সৃষ্টি করে। এছাড়াও কিছু অসাধু চক্র পরীক্ষা কেন্দ্র ও এর পার্শ্ববর্তী এলাকায় অসাধু উপায় অবলম্বন করে স্বচ্ছ পরীক্ষা প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই প্রেক্ষিতে জেলাশাসক সমস্ত পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী, স্ক্রাইব এবং পরীক্ষা পরিচালনা এবং তদারকির সঙ্গে যুক্ত আধিকারিকদের ব্যতীত অন্য সকল ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, হেলথ ব্যান্ড, ব্লুটুথ ডিভাইস, ইয়ারফোন, মাইক্রোফোন, ইলেকট্রনিক পেন, স্ক্যানার, প্রোগ্রামেবল ডিভাইস, স্টোরেজ মিডিয়া, পেন ড্রাইভ, লিখিত বা মুদ্রিত পাঠ্য সামগ্রী, কাগজের টুকরো কিংবা যে কোনো ধরনের অসাধু উপায়ে সহায়ক সামগ্রী বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ জারি করা হয়েছে। বিষয়টির জরুরি গুরুত্ব বিবেচনা করে এই নির্দেশ একতরফাভাবে জারি করা হয়েছে। তবে এই নির্দেশে কেউ অসন্তুষ্ট হলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে উপস্থিত হতে পারবেন। পরবর্তী খবরটি হলো, দোলাইর পুনিখাল বাজার থেকে জারাইলতলা বাজার পর্যন্ত পূর্ত সড়কটি সংস্কারের 7-8 মাসও হয়নি। এরই মধ্যে রাস্তাটি ভাঙতে শুরু করায় এলাকার জনগণের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। রাস্তার স্থানে স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর এই গর্তে বৃষ্টির জল জমায় নির্বিঘ্নে চলাচল কষ্টকর হয়ে পড়েছে স্কুল কলেজের পড়ুয়া সহ নিত্যযাত্রীদের। বুধবার এলাকার জনগণের পক্ষে তারাশঙ্কর কৈরি, মুকেশ রায়, করুণা রায়, বিভু বর্মন, প্রশান্ত রায়, ববি রায়, মফিজ আহমেদ এবং নীতিশ বর্মন প্রমুখ অভিযোগ করে বলেন, রাস্তা সংস্কারের সময় ব্যাপক দুর্নীতি করেছেন ঠিকাদার। এ সময় নিম্নমানের কাজের বিরুদ্ধে জনগণ আপত্তি তুললেও কেউ তাদের কথা শুনেনি। বর্তমানে রাস্তা ভেঙে বিভৎস আকার ধারণ করেছে। বেহাল রাস্তার দরুন ঘন ঘন দুর্ঘটনা ঘটে চলেছে। পুনিখাল জারৈলতলা পূর্ত সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য এদিন দোলাইর বিধায়ক অভিয়কান্তি দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ক্ষুব্ধ জনগণ। পরবর্তী খবরটি হলো, প্রতি 3 মাসে পরিবার নিয়ে বেড়াতে যাওয়া বাধ্যতামূলক, সরকারি কর্মীদের নতুন নির্দেশ বিহার সরকারের। সরকারি আধিকারিক ও কর্মীদের জন্য অভিনব নির্দেশ জারি করল বিহার সরকার। এবার থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর 2 দিনের জন্য পরিবার নিয়ে রাজ্যের কোনো পর্যটন কেন্দ্রে বেড়াতে যেতে হবে তাদের। শুধু পরামর্শ নয়, এই নির্দেশ মানা বাধ্যতামূলক বলে জানিয়েছে প্রশাসন। সম্প্রতি বিহারের সাধারণ প্রশাসন দপ্তরের তরফে এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকরা প্রতি 3 মাসে একবার করে শুক্রবার ও শনিবার ভ্রমণে যেতে পারবেন। তবে নিজের জেলা নয়, যেতে হবে অন্য জেলার কোনো পর্যটন কেন্দ্রে। সরকারের দাবি, গ্রামীণ ও পরিবেশ বান্ধব পর্যটনকে উৎসাহ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিহারের বহু ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা এখনো পর্যাপ্ত প্রচার পায়নি। সরকারি কর্মীরা সেখানে গেলে স্থানীয় পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন পরিষেবা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যাবে। এই সফরের সমস্ত খরচ অবশ্য সরকারি কর্মীদের নিজেদেরই বহন করতে হবে, তবে থাকার ব্যবস্থা করতে সাহায্য করবে প্রশাসন। জেলা প্রশাসন, বন ও পর্যটন দপ্তর যৌথভাবে সরকারি অতিথিশালা ও বেসরকারি হোটেলের সঙ্গে সমন্বয় রেখে থাকার ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। সরকার স্পষ্ট জানিয়েছে, এই সফরের সময় কোনো সরকারি বৈঠক, পরিদর্শন বা প্রশাসনিক কাজ করা যাবে না। যদিও এই দুদিনকে ছুটি হিসেবে ধরা হবে না, তা সরাসরি কাজের দিন হিসেবে গণ্য হবে। শুধু ঘুরতে গেলেই হবে না, সফর শেষে বিস্তারিত রিপোর্টও জমা দিতে হবে আধিকারিকদের। কোথায় গেলেন, কি দেখলেন, কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কোথায় উন্নতির প্রয়োজন, সবই লিখতে হবে রিপোর্টে। এমনকি সফরের ছবিও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্ট পরে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।